নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে আমাদের এই নিফটি এখানে একটা ভালো তেজি দেখতে পাওয়া গেছে। এই ইরানের সঙ্গে আমেরিকার 14 দিনের সিজফায়ার হয়ে যাওয়ার পরে আমাদের এই নিফটি প্রায় 800 পয়েন্টের কাছাকাছি তেজি দেখিয়েছিল। তারপরে গতকাল এই নিফটি এটা 300 পয়েন্টের কাছাকাছি পড়েছিল এবং তারপরে আবার আজকের দিনে এই 275 পয়েন্টের কাছাকাছি বেড়েছে। গতকাল কিছুটা সুযোগ দিয়েছিল এবং তারপরে আজকে এই 24,000-এর যে লেভেল সেটাকে ভেঙে উপরে উঠে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন এই দুটোর পরে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই যে নিফটি এটা কিন্তু প্রায় 84 পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল এবং এর পেছনেও কিছু কারণ ছিল, যদিও পরে আবার মার্কেট সেইখান থেকে একটা শার্প রিকভারি দেখায় এবং এই শেষ কিছুক্ষণ সময় দেখতে পাচ্ছেন 100 পয়েন্টের কাছাকাছি তেজি দেখিয়েছে। এই আজকের বাড়ার কারণ কি? প্রথমত গতকালে অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এই 10 তারিখেই ইরান এবং আমেরিকার মধ্যে মুখোমুখি বৈঠক হতে চলেছে এই সিজফায়ারের ব্যাপারটাকে নিয়ে। মানে এই সিজফায়ার এটা পার্মানেন্টলি যুদ্ধবন্ধের দিকে যাবে নাকি এই সিজফায়ার এটা ভেঙে যাবে, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা শুরু হওয়ার কথা। এবং এই ভালো খবরটা এসেছে কি, যে ইরান ডেলিগেশন ল্যান্ডস ইন ইসলামাবাদ ফর সিজফায়ার টক্স। তো এই ইরানের যারা এই বৈঠকে বসবেন তারা ইতিমধ্যে এই যে ইসলামাবাদ এখানে পৌঁছে গেছেন, এরকম রিপোর্ট এসেছিল। এটা কখনকার রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই সকালের দিকেকার রিপোর্ট, এই 11:30টার সময় রিপোর্ট। কিন্তু তারপরে কিছু রিপোর্ট সামনে আসে। কি কারণে রিপোর্ট সামনে আসে? প্রথমত দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল তারা এই হেজবুল্লাহ এদের উপর কিন্তু অ্যাটাক করা বন্ধ করেনি এবং তার পরিবর্তে এই যে হেজবুল্লাহ তারাও কিন্তু এই ইসরায়েলের উপর হেভি স্ট্রাইক করছে। তো ইরান যেহেতু বলছে এই লেবানন এই সিজফায়ারের একটা অংশ ছিল, সেহেতু এরকম রিপোর্ট সামনে আসছিল কি, ইরান সেজ নো ডেলিগেশন সেন্ট টু পাকিস্তান, টক স্টিল সাসপেন্ডেড। তো একটা স্টেট মিডিয়া এটা রিপোর্ট করেছিল কি, যে ইরান তাদের দিক থেকে এই ডেলিগেশন টিম এটা পাকিস্তানে পাঠাচ্ছে না। এবং কি কারণ সেই একটাই, দেখতে পাচ্ছেন আনটিল লেবানন স্ট্রাইকস এন্ড, যতক্ষণ না ইসরায়েল এই লেবাননের উপর অ্যাটাক করা বন্ধ করছে ততক্ষণ তারা নেগোসিয়েশনে বসবে না। এবং এই খবরটা আসার পরেই এই মার্কেট অল্প কিছুক্ষণ সময় প্রায় 84 পয়েন্টের কাছাকাছি পড়ে গিয়েছিল। কিন্তু তারপরে যেহেতু একটা স্টেট মিডিয়া রিপোর্ট, তাই মার্কেট এই যে রিপোর্ট সেটাকে উড়িয়ে দিয়েছে এবং তারপরে বড় রিকভারি আসে। এবং আজ বিকালের এই খবর দেখতে পাচ্ছেন 5:56 সময় এই খবরটা এসেছে। কি খবর? এটা একটা পাকিস্তানি মিডিয়া সামনে রেখেছে, রিপোর্টস দ্যাট দ্য ইরানিয়ান নেগোসিয়েটিং ডেলিগেশন হ্যাজ অ্যারাইভড। তো ইরানের যে নেগোসিয়েশন টিম তারা পাকিস্তানে হাজির হয়ে গেছে, বাট ইট হ্যাজ নট বিন কনফার্মড whether the Iranian parliament speaker and foreign minister have arrived in পাকিস্তান। মানে ডেলিগেশন টিম তো পৌঁছেছে, কিন্তু ইরানের এই পার্লামেন্ট স্পিকার এবং তার সঙ্গে সঙ্গে এই ফরেন মিনিস্টার তারা পৌঁছেছেন কিনা সেই ব্যাপারটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। আর মার্কেট এটা অনুমান করেই চলছে এই যে নেগোসিয়েশন এটা কিন্তু পার্মানেন্টলি যুদ্ধ বন্ধের দিকে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে ইসরায়েল এবং লেবানন এরাও একটা সিজফায়ারের জন্য রাজি হয়েছে। যদিও লেবানন তারা এটা বলছে কি, যে ইসরায়েলের সঙ্গে কথাবার্তা শুরু হওয়ার আগেই তারা এই সিজফায়ার চায়। কিছু গভর্নমেন্ট অফিসিয়ালের তরফ থেকে এই খবরটা সামনে এসেছে। মোটামুটি এই যে পরিস্থিতি সেটা পজিটিভ দিকেই রয়েছে এবং এই নিফটি আজকের দিনে 1.16% বেড়েছে। তো যদি এই যুদ্ধ হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে তো নিফটি এই 24,500 লেভেলটাকে ভেঙে খুব সহজেই 24,800 দিকে পৌঁছে যাবে। আবার ধরুন উল্টো দিকে এখানে যুদ্ধ বন্ধের কোনো সংকেত এলো না, বা ধরুন এমন কোনো রিপোর্ট এলো যে এই নেগোসিয়েশন এটা হয়নি, তাহলে কিন্তু এই নিফটি খুব সহজেই নিচের দিকে 23,800 যে লেভেল সেটাকে ভাঙতে পারে। আর এরপরে চলুন দেখে নিই গ্লোবাল মিডিয়া আজকে কেমন পারফর্ম করেছে। যেমন ড্যাশ দেখতে পাচ্ছেন প্রায় 0.1% পজিটিভে রয়েছে, ফুটসি 100 এটাও কিছুটা পজিটিভে রয়েছে, ক্যাক 40 প্রায় 0.5% আপ এবং এই ইউরোস্টক্স এটা প্রায় 0.1% আপ। এবং এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন এশিয়ান মার্কেট, এই নিক্কেই দেখতে পাচ্ছেন 1.84% বেড়ে বন্ধ হয়েছে, এই সাংহাই প্রায় 0.5% বাড়া, হ্যাংসেন এটাও প্রায় 0.5%-এর উপরে বেড়েছে এবং এই কোসপি এটাও 1.40% বেড়েছে। মানে বর্তমানে এই গ্লোবাল মার্কেট প্রায় একই সঙ্গে কিন্তু মুভ করছে। আর এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাস্ট্রিজ, নিফটি এটাতে 1.16% বেড়েছে। সেখানে নেক্সট 50 এটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে, 2.07% বাড়া, ব্যাংকও 2% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস বেড়েছে 2.06%, মিড ক্যাপ সিলেক্ট এটা বেড়েছে 1.51%, তারপরে 100, 200, 500 1.32 থেকে 1.40% পর্যন্ত বাড়া, মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 1.27% এবং 1.52% বেড়েছে। আর এখানে স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 1.67%, আর এই স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 1.65%। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে ভিক্স বা ভলিটিলিটি ইন্ডেক্স এটাও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিচের দিকেই নেমে আসছে, 26-27-এর উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে এই 18-র কাছাকাছি চলে এসেছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ আজকে কেমন ছিল? খুবই ভালো ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন এই 3,342 খানা স্টকের মধ্যে আজকে পড়া শেয়ারের সংখ্যা মাত্র 575 খানা এবং সেখানে বেড়েছে কতগুলো? 2666 খানা। একখানা পড়া শেয়ারের সামনে প্রায় 5 খানা বাড়া শেয়ার আজকের দিনে ছিল। আর এরপর বিভিন্ন সেক্টর গুলো, এই নিফটি অটো 2.85% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.11% বাড়া, এফএমসিজি বেড়েছে 1.16%। আর একমাত্র এই নিফটি আইটি এটাই খারাপ পারফরমেন্স দেখিয়েছে, 1.91% পড়েছে। মিডিয়া বেড়েছে 1.96%, মেটাল 1%-এর উপরে বাড়া,
ফার্মাও কিছুটা পজিটিভই বন্ধ হয়েছে। পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলো প্রায় 2%-এর কাছাকাছি বাড়া। রিয়েলটি এটাও বেড়েছে 2%। তো এই সব সেক্টর ভালো পারফরমেন্স দেখালেও এই যে নিফটি আইটি এটা কেন খারাপ পারফরমেন্স দেখালো? কারণ গতকালই টিসিএস এর যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা আলোচনা করেছিলাম। কোম্পানির প্রফিট এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেইগুলো তো মার্কেটের অনুমানকে বিট করেছে, কিন্তু এই ডিভিডেন্ডের ফন্ড থেকে মার্কেটের অনুমানকে মিস করে গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে অ্যাট্রিশন রেটও বেড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখেছিলাম আমেরিকান মার্কেটে ইন্ডিয়ান যে আইটি কোম্পানির এডিআর গুলো রয়েছে সেগুলো কিন্তু লাল নিশানায় ট্রেড করছিল। আজকে নিফটি আইটিতে দেখতে পাচ্ছেন মাত্র 2খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং 8খানা শেয়ার লাল নিশানে বন্ধ হয়েছে। আর আজকের দিনে যদি নিফটি আইটি ফ্ল্যাটও থাকতো তাহলে কিন্তু এই নিফটিতে আজকের দিনে আরো ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যেত। আর এই নিফটি আইটির মধ্যে কোনগুলো পজিটিভে বন্ধ হয়েছে? প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিস। বেশিরভাগ সময়টাই লাল নিশানে ট্রেড করেছে, এই শেষে অল্প কিছুক্ষণ সময়ে এই পজিটিভে চলে গেছে। কতটা বাড়া? সামান্যই বাড়া, 0.34% বেড়েছে। তো যেখানে বাকি সব শেয়ার নেগেটিভে ট্রেড করেছে, তো এই সামান্য বাড়াটা এটাও কিন্তু পজিটিভ ব্যাপার। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা শেয়ার বেড়েছে, সেটাই কি? সেটা হচ্ছে এই উইপ্রো। এখানে দেখতে পাচ্ছেন 0.85% বেড়েছে। আর এই উইপ্রো শেয়ার এটা বাড়ার কারণ কি? দেখতে পাচ্ছেন উইপ্রো শেয়ার স্টেডি অ্যামিড আইটি সেল অফ, মানে বাকি আইটি কোম্পানিগুলো পড়লেও এই যে উইপ্রো শেয়ার এটা কিন্তু পজিটিভে ট্রেড করেছে। কি কারণ? কারণ দেখতে পাচ্ছেন এই কোম্পানি সামনেই এই বাইব্যাকের ব্যাপারে বিবেচনা করতে পারে। কোম্পানি এই এপ্রিলের 16 তারিখে বোর্ড মিটিং বসাতে চলেছে এবং এই 16 তারিখেই এই যে বাইব্যাক সেই ব্যাপারে ঘোষণা আসতে পারে এবং এটাই এই কোম্পানিটাকে আজকে সবুজে বন্ধ করিয়েছে। যদি এরকম খবর না আসতো তাহলে কিন্তু উইপ্রোর মতো শেয়ারও এই 2-3% পর্যন্ত পড়ে যেত। এরপরে চলুন টপ গেনার এবং লুজার দেখে নিই। প্রথমে এই নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড বা এনআইএসি এর দেখতে পাচ্ছেন 20%-এর আপার সার্কেল লাগিয়ে দিয়েছে। তো ওয়েবসাইট খুঁজে সেরকম স্ট্রং তো কোনো নিউজ খুঁজে পাওয়া গেল না। তবে যদি দেখেন আজকে খুবই ভালো ট্রেড হয়েছে, যেখানে এর অ্যাভারেজ ভলিউম দেখতে পাচ্ছেন এই 4,94,000, 7,83,000, 4,12,000 এরকম থাকে। সেখানে আজকের দিনে 7.5 কোটিরও বেশি ভলিউম জেনারেট হয়েছে। হতে পারে সামনে কোনো বড় খবর আসবে। তারপরে কোহেস লাইফ সায়েন্সেস 17.82% বেড়েছে। তারপরে ব্লুজেট হেলথ কেয়ার এটাই 10%-এর আপার সার্কেল লাগিয়েছে। তারপরে ওলা ইলেকট্রিক মোবিলিটি এখনো পজিটিভ সেন্টিমেন্ট বজায় রয়েছে এবং আজকে 11.23% বেড়ে এই 40 টাকার উপরে ক্লোজিং দিয়েছে। তবে এই অল্প দিনে এই বটম লেভেল থেকে অনেকটাই বেড়ে গেছে। হতে পারে এইখানে কিছুদিন কনসলিডেট করবে বা কিছুটা ডিপও আসতে পারে। এরপরে উপরের দিকে বাড়ার জন্য আরো স্ট্রং কোনো নিউজ আসার প্রয়োজন রয়েছে। এই 40-এর লেভেলটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও একবার এই 40-এর কাছে সাপোর্ট নিয়েছিল, সেখান থেকে রিকভারি দেখিয়েছিল। তারপরে একবার এই 40-এর লেভেলে এই অল্প কিছুদিনে প্রায় 20% মতো বেড়ে নিচের দিকে পড়ছিল এবং তারপরে এই 22-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে আবার কিন্তু এই 40-এর লেভেল এর কাছাকাছি পৌঁছে গেছে। তো এখানে একটু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। তারপরে এই অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড এটা এই 10% আপার সার্কেল লাগিয়েছে। এইখানে কোম্পানির জন্য কিছু পজিটিভ খবর এসেছে। এইখানে কোম্পানি একটা নতুন জিন লঞ্চ করেছে, দেখতে পাচ্ছেন এই জুয়া পিঙ্ক জিন এটা লঞ্চ করে দিয়েছে। তো একটা নতুন জিন লঞ্চ হলো মানে কি? মানে এদের যে পোর্টফোলিও সেখানে একটা প্রোডাক্ট বাড়লো, যার কারণে এই শেয়ারটা আজকে 10%-এর আপার সার্কেল লাগিয়েছে। তারপরে আরো কিছু শেয়ার বাড়ার তালিকায় ছিল, যেমন স্যাভার্ড ফুডস দেখতে পাচ্ছেন প্রায় 5.5% বাড়া। তারপরে লেন্সকার্ট 6.37% বেড়েছে। আদানি এনার্জি সলিউশন প্রায় 7% আপ। তারপরে টাটা কেমিক্যালস এটা বেড়েছে 8.38% এবং এই টাটা কেমিক্যালস এর সঙ্গে সঙ্গে টাটা গ্রুপের আরো একটা কোম্পানি বেড়েছে, সেটা কি? সেটা হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট 5.38% বেড়েছে। আর কি খবর এই টাটা ইনভেস্টমেন্ট এবং এই টাটা কেমিক্যাল এরা বাড়লো? কারণ টাটা গ্রুপের যে পেরেন্ট কোম্পানি রয়েছে টাটা সন্স, সেখানে এই দুটো কোম্পানি টাটা কেমিক্যালস এবং টাটা ইনভেস্টমেন্ট এদের অংশীদারিত্ব রয়েছে এবং যখনই এই টাটা সন্সের আইপিও রিলেটেড কিছু ভালো নিউজ সামনে আসে তখন কিন্তু এই স্টকগুলো তেজিতে থাকে। কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন, মিস্ত্রি ব্যাটস টাটা সন্স লিস্টিং পুশ। কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সাপুরজি পালনজি মিস্ত্রি তিনি এই টাটা সন্সের লিস্টিং এর যে ব্যাপারটা সেটাকে সাপোর্ট করছেন এবং এটাই বলছেন শুধুমাত্র রেগুলেটরি যে নিয়ম রয়েছে সেটা মানার জন্য টাটা সন্সকে লিস্ট করানো হবে না। দেখতে পাচ্ছেন কলিং ইট এ নেসেসারি রেভলিউশন। তো এটা মার্কেটে লিস্ট করাটা খুবই জরুরি। তো এরকম কিছু বক্তব্য আসার পরে এটাই মনে হচ্ছে যে টাটা সন্সের আইপিও খুব তাড়াতাড়ি মার্কেটে আসতে পারে এবং সেই কারণে এই দুটো স্টকে আজকে ভালো তেজি এলো। আর পড়ার লিস্টেও আজকে কিছু শেয়ার ছিল, যেমন সান ফার্মা দেখতে পাচ্ছেন 3.62% পড়েছে। কি কারণে পড়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি এই $12 বিলিয়ন একটা অ্যাকুইজিশন করতে চলেছে। এই যে অর্গানন এই কোম্পানিটাকে অ্যাকুইজিশন করতে চলেছে, তাহলে পড়লো কেন? দেখতে পাচ্ছেন ইনভেস্টর রিমেন কশনস অ্যাজ দ্য ফার্মা মেজর নিয়ার্স
ইটস বিগেস্ট এভার ওভারসিজ অ্যাকুইজিশন। তো এটাই কোম্পানির সর্বপ্রথম এত বড় ওভারসিজ অ্যাকুইজিশন হতে চলেছে। তো এই জন্য ইনভেস্টররা ভয় পাচ্ছে কিসের ব্যাপারে? ডেপ্ট কনসার্ন, মানে এই ধার সেটা বেড়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে ভোলেটাইল গ্লোবাল কন্ডিশনস। এই যে গ্লোবাল কন্ডিশন সেটা বর্তমানে ভোলেটাইল রয়েছে। তো এই সব কিছুর কারণে ইনভেস্টররা একটু ভয়ে আছে, অনেকেই শেয়ার থেকে বেরিয়েও গেছে। তারপরে কোল ইন্ডিয়া 4.14% ডাউন, ডাটা প্যাটার্ন পড়েছে 2.83%, আইটি সেক্টরের কোম্পানি কোফোর্স 3.31% পড়া, ইনফোসিস পড়েছে 3.02%, তারপরে ইনফোসিস লিমিটেড এটা 2.34% পড়েছে, এবং এই টিসিএস যেটা আজকে আইটি সেক্টর পড়ার জন্য মেন কালপ্রিট সেটা পড়েছে 2.55%। আর এই কোম্পানির প্রতি বিভিন্ন ব্রোকাররা কেমন কি টার্গেট দিচ্ছে বর্তমানে কোথায় চলছে দেখতে পাচ্ছেন 2523, এই 2500 ধরে রাখুন। তো সেই হিসেবে ব্রোকারদের টার্গেট দেখবো। অনেক ব্রোকার এটাকে বিভিন্ন ধরনের টার্গেট দিচ্ছে, যেমন এই জেব্রিস এরা দেখতে পাচ্ছেন আন্ডার পারফর্ম রেটিং বজায় রেখেছে। কত টার্গেট দিচ্ছে? সেটের টার্গেট প্রাইস 2275, যেটা 2500 থেকে প্রায় 12% নিচে। তবে এই জেব্রিস এরা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার 2027 এবং 28 যে ইপিএস এস্টিমেটস সেটা 2% বাড়িয়ে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে টিসিএস এর জন্য একটা খারাপ খবর এসেছে, এই কোম্পানির বহুদিন পর ডলার থেকে যে ইনকাম সেটা কিন্তু অনেকটা কমে গেছে। এইটা গেল জেব্রিজের টার্গেট। তারপরে নোমুরা এরাই 2930 টার্গেট দিচ্ছে, আগে কত টার্গেট দিয়েছিল 2840, তো এই টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে, প্রায় 13% আপসাইডের টার্গেট দিচ্ছে। তারপরে নুভামা ওয়েলথ এরা 3350 টার্গেট দিচ্ছে, যেটা 29% ওপরে। তারপরে এমকে গ্লোবাল এরাও টার্গেট প্রাইস বাড়িয়েছে, 2800 টার্গেট প্রাইস ছিল সেখান থেকে বাড়িয়ে করেছে 2950। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেন্ট্রাম রয়েছে এরাই টিসিএস কে বাই রেটিং দিচ্ছে, এবং এরাই সব থেকে বেশি টার্গেট প্রাইস সামনে রেখেছে, সেটা হচ্ছে 3841। অর্থাৎ সর্বনিম্ন যে টার্গেট প্রাইস রয়েছে সেটা কত? সেটা হচ্ছে 2275, মানে বর্তমান লেভেল থেকে 12% নিচে যেতে পারে। এবং ওপর দিকে যে সব থেকে বেশি টার্গেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 3841। বেশিরভাগ ব্রোকারই কিন্তু ওপর সাইডেরই টার্গেট দিচ্ছে। আর এরপরে চলুন এই ক্রুড অয়েল দেখে নিই কেমন কি মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্রুড অয়েলে দেখতে পাচ্ছেন সেরকম ক্লিয়ারলি কোনো প্যাটার্ন বোঝা যাচ্ছে না, সামান্য নেগেটিভে রয়েছে। এই ডব্লিউটিআই ক্রুড 0.30% নিচে, এবং ব্রেন্ট ক্রুড এটা 0.40% নিচে। তো এই নেগোসিয়েশন এটা যদি সফল হয়ে যায় তাহলে ক্রুড অয়েল এখানে একটা বড় ক্র্যাশ আসবে। এবং ধরুন এই যে নেগোসিয়েশন এটা সাকসেসফুল হলো না, তাহলে কিন্তু এই যে ক্রুড অয়েল এটা খুব সহজেই 100-র উপরে উঠে যেতে পারে। এটাকে চেক করলেই মোটামুটি বুঝতে পারবেন এই নেগোসিয়েশন থেকে কি ধরনের আউটকাম সামনে এলো। আর তারপরে গোল্ড সিলভার এখানে কিছুটা পতনই দেখা যাচ্ছে। এই সিলভার বলুন বা গোল্ড বলুন এগুলো দুটোই দেখতে পাচ্ছেন প্রায় 0.5%-এর কাছাকাছি ডাউন হয়ে রয়েছে এই মুহূর্তে। আর ভিডিও শেষে নিফটি আজকে 43টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 7খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর কোনগুলো টপ গেনার এবং লুজার এই নিফটির মধ্যে? টপ গেনার আজকে এশিয়ান পেন্টস 3.81% বাড়া। তারপরে এই আইচার মোটর গতকাল তাদের প্রথম ইভি টু হুইলার লঞ্চের খবরে আজকে 4.4% বেড়েছে। বাজাজ অটো বেড়েছে 3.29%, আইসিআইসিআই ব্যাংক 3.24% বাড়া, এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা বেড়েছে 3.13%। তো এখানে দেখতে পাচ্ছেন টপ যে 5খানা গেনার সবগুলোই কিন্তু 3%-এর ওপরে বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো ছিল? এই কোল ইন্ডিয়া 4.14% ডাউন হয়েছে। তারপরে সান ফার্মা পড়েছে 3.62%। তারপরে তিনটেই আইটি সেক্টর থেকে বিলং করছে। এই ইনফোসিস 3% পড়েছে, টিসিএস প্রায় 2.5%, এবং এই টেক মহিন্দ্রা এটা পড়েছে 1.5%-এর কাছাকাছি। আর ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।